বাবুলাল ও বুবলিকে বাঁচাতে গেলে কম্পাসকে ধরে কম্পাসের শরীরে এক্সপেরিমেন্ট করে ফেলে অখিলেশ ও সায়েন্টিস্ট। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জিৎ ও কম্পাসকে একসঙ্গে দেখে জেলাস ফিল করতে থাকে বিহান। এরপরে কম্পাসকে বলতে থাকে, এখানে তোমরা পড়াশোনা করতে এসেছো, অন্য কোনো কিছু নাই, তাই বলছি হাতটা ছেড়ে দাও। তখন দেখা যায় আড়াল থেকে সবটা দেখছিল মোনালিসা, ও মজা নিচ্ছিল। এরপরে দেখা যায় কম্পাস ও বিহানকে কথা শোনাতে থাকে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি জানি যে এটা আপনার আপনার কলেজ, কিন্তু এখানে তো কোনো রুলস নেই যে বন্ধুদের সঙ্গে কথা বলা যাবে না, হাতে হাত রাখা যাবে না, বন্ধুদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করা যাবে না। এটা তো কোনো রুলস নয়, তাই না? আপনি তো আমাদের উপর জোর জুলুম করছেন। এটা যদি আমি ম্যানেজমেন্টকে জানাই তবে কিন্তু আপনিই ঝামেলায় পড়ে যাবেন। তখন দেখা যায় জিতে সে বিহানকে বলতে থাকে, স্যার আপনি কিন্তু সত্যি বাড়াবাড়ি করে ফেলছেন। আর আপনি এমনটা ভাববেন না যে কম্পাসের সঙ্গে আমার কোনো অন্য ধরনের সম্পর্ক আছে, এটা মোটেও ভাববেন না। আপনি একজন স্যার হয়ে এরকম মন মানসিকতায় কিভাবে থাকেন? এদিকে দেখা যায় বাবুলাল ও বুবলির উপর রিচার্জ করার জন্য সায়েন্টিস্ট সবটা রেডি করে ফেলে। এরপরে দেখা যায় বাবুলাল ও বুবলিকে অজ্ঞান করার জন্য একটা মেডিসিন সামনে নেওয়া মাত্রই বাবুলাল ও বুবলি দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপরে দেখা যায় সায়েন্টিস্ট বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমাদের বাড়ির মালিকই তো তোমাদের আমার হাতে তুলে দিয়েছে, আর আমাদের এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করতে তো দু একটা প্রাণ বলিদান দিতেই হবে। এজন্য যদি তোমাদের দেশের জন্য এটুকু তো তোমরা বলিদান দিতেই পারো, তাই না? তোমাদের প্রাণ দিয়ে যদি আরো দেশের অনেক মানুষের প্রাণ বেঁচে যায়, এটা তো তোমরা করতেই পারো। এটা তো তোমাদের জন্য শহীদের মরণ হবে। এদিকে দেখা যায় বাড়িতে সবাই টেনশন করতে থাকে। এরপরে অখিলেশ এসে বলতে থাকে, আমি তো ওদেরকে নার্সিংহোমের সামনেই নামিয়ে দিয়েছিলাম, ওরা যদি না যায় এটা কি আমার দোষ বলো? তখন দেখা যায় ঋতু বলতে থাকে, আমি তো তোমাকে এখনো বলিনি যে বাবুলাল ও বুবলিকে পাওয়া যাচ্ছে না, কিন্তু তুমি কিভাবে বুঝলে? তুমি কিভাবে বলছো যে এটা তোমার দোষ কিনা? এটা তো অবশ্যই তোমার দোষ, কারণ তুমি তো নিয়ে গিয়েছিলে, তুমি তো নিজ দায়িত্বে ওদের বাড়ি থেকে বের করে নিয়ে গেছো, তবে আবার এখন কেন বলছো? তোমার তো দায়িত্ব ছিল ওদের হসপিটালে ঢুকিয়ে কাজটা সেরে আবার বাড়িতে ফিরিয়ে আনা। তুমি কিভাবে পারলে যে ওদেরকে রাস্তায় একদম নেমে দিলে? তখন অখিলেশ বলতে থাকে, আমার কি আর অন্য কাজ নেই? আমি তো নিজের সময় নষ্ট করে ওদেরকে নিয়ে গিয়ে হসপিটালে দেখাতে গিয়েছিলাম। তারপরে তো আমি হসপিটালে সবকিছু রেডি করে ওদের হসপিটালের সামনেই নামিয়ে দিয়েছি। ওরা যদি হসপিটালের ভিতরে না যায় আর বাড়িতে না ফিরে, সেটা কি আমার দোষ? আর হয়তো দেখো ওরা সিনেমা দেখতে গিয়েছে, ওদের তো আবার সিনেমা দেখার খুব শখ, হয়তো ডক্টরের চেক আপ সেরে সিনেমা হলে গিয়েছে। এরপরে দেখা যায় কাকিমুনি বারবার ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই দুজনের একজনকেও ফোনে পায় না। এরপরে দেখা যায় কাকিমুনি বলতে থাকে, ওনারা ফোনটা বন্ধ করে রেখেছে কেন বুঝতে পারছি না, আজকে বাড়িতে আসুক, দুজনকে একদম বকে দেব। এরপরে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ আসুক আগে, তারপরে না হয় বকে দিও। এরপরে দেখা যায় যখনই কম্পাস আসে তখন দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, মা আমার কিন্তু ব্যাপারটা একদমই সাধারণ মনে হচ্ছে না। ওরা হসপিটাল থেকে কোথায় যাবে? ওদের এত বড় সাহস আছে নাকি যে তোমাদের কথা অমান্য করে ওরা হসপিটাল থেকে সিনেমা দেখতে যাবে? এটা আমার মোটেও মনে হচ্ছে না। ওদের সঙ্গে কোনো অঘটন ঘটেনি তো? ওরা কোনো বিপদে পড়েনি তো? আমার এটা জানতেই হবে। এরপরে ঋতু বলতে থাকে, কি বলছিস এসব? তুই কি ভেবেচিন্তে কথা বলছিস? ঠিক তখনই বিহান আসে আর বলতে থাকে, তোমাকে এতটা ভাবতে হবে না, তোমাকে তো বলা হয়েছে যে তুমি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো, নিজের পড়াশোনা নিয়ে ভাবো, তুমি কেন বাড়ির ব্যাপারে নাক গলাচ্ছ? তুমি কি কথা বুঝতে পারো না? তোমাকে আমি যে কাজটা দিয়েছি সে কাজটার দিকে মন দাও, সে কাজটা নিয়ে নিজেকে প্রায়োরিটি দাও, তোমাকে এদিকে নাক গলাতে হবে না। এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে চলে যায়। এরপরে বিহানকে ঋতু বলতে থাকে, এভাবে মেয়েটাকে ধমকে না বললেও তো হতো, মেয়েটাকে ভালো করে বলা যেত না? তুই এভাবে কথা বলিস কেন ওর সঙ্গে? আমি তো তোর কিছু বুঝি না, তুই এভাবে ওই মেয়েটার সঙ্গে কথা বলিস কেন? তুই ওকে সহ্য করতে পারিস না কেন? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমি ওকে সহ্য করতে পারি কি পারি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মা, আমি ওকে নোবেল ফিউচারের হয়ে কিছু একটা তৈরি করতে বলেছি, ওর সেটাতে মনোযোগ দেওয়া উচিত। ওর এভাবে
এভাবে সবকিছুতে মন দেওয়া উচিত নয়। এরপরে দেখা যায় সবার কথোপকথন শুনে অখিলেশ ভয় পেতে থাকে। এইদিকে দেখা যায় সায়েন্টিস্ট ইনজেকশন রেডি করতে থাকে। ঠিক তখনই অখিলেশ ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার, ওইদিককার খবর কি? আপনাকে তো বলেছিলাম একটু তাড়াহুড়ো করে করতে, এত দেরি হচ্ছে কেন? এদিকে কিন্তু সবটা পন্ডল হতে যাচ্ছে। এদিকে সবাই বাবুলাল ও বুবলিকে খুঁজতে শুরু করেছে। তখন সায়েন্টিস্ট বলতে থাকে, বাবুলাল ও বুবলিকে খুঁজতে শুরু করেছে, এটাতে আমি কি করব? এটুকু সামাল দেওয়ার ক্ষমতা তোমার নেই? এইটুকু নিজে সামাল দিতে পারছো না, আমাকে কেন বলছো? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, ওদের যেন কোনো ক্ষতি না হয়। তোমার কাজটা শেষ করে ওদেরকে আবার আমার হাতে তুলে দেবে। আর একটা কথা ভালো করে শুনে রাখো, ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে আমি তোমার হাতে ওদেরকে তুলে দিয়েছি, এসবের সঙ্গে আমি জড়িত আছি। তখন সায়েন্টিস্ট বলতে থাকে, এটা তো আমি কথা দিতে পারছি না, কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম যে শেষেরটুকু আমার অবদান, কারণ লাল ডায়েরিটা হারিয়ে গিয়েছে। শেষেরটুকু আমি নিজের অবদানে তৈরি করেছি। এতে যদি ঠিক হয় তবে ওরা বেঁচে যাবে, আর যদি কোনো ভুল হয় তবে তবে ওদের প্রাণ হারাতে হবে। এটা তো আমার কোনো দায়ভার নেই, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কিভাবে সবটা সামাল দেবে এটা তুমি জানো, আমাকে কেন বলছো? ওরা যদি মারা যায় সে দায়ভার কে নেবে? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কি বলছো এসব? ওরা যদি মারা যায়, ওদের যদি মেরে ফেলো, তবে তবে বাড়িতে আমি সবাইকে কি জবাব দেব? এদিকে দেখা যায় কম্পাস তার ফ্রেন্ডসদেরকে ফোন দেয় আর বলতে থাকে, কোনো চিন্তা করিস না, আমি সবটা কিরকম ডিজাইন হবে সেটা দেখছি, আর ডিজাইনটা কেমন হবে সেটা আমি তোদেরকে কালকে কলেজে গিয়েই সবটা বুঝিয়ে দেব। এরপরে আমরা সবাই মিলে কাজ শুরু করব, কোনো টেনশন করিস না। এরপরে দেখা যায় ঋতুজা আসে আর বলতে থাকে, কি শুধু সায়েন্টিস্ট মানে এক্সপেরিমেন্ট নিয়ে ভাবলেই হবে? পড়াশোনা নেই, পড়াশোনা করতে হবে না? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তুমি বুঝতে পারছো না? তুমি জানো না যে আমার দুই সেমিস্টারে পড়া সবটাই একদম মুখস্থ, 2 বই একদম মুখস্থ। আমার কোনো সমস্যা হবে না, আমি তো আগে থেকেই 2টা সেমিস্টার আগেই মুখস্থ করে রেখেছি। আর আমার মায়ের ক্যাম্পাস বলে কথা, আমার মাকে কি আমি হারাতেও দিতে পারি? আমার মাকে তো আমার জেতাতেই হবে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ তুমি তো আমার মেয়ে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, এবার আমাকে সবটা একসঙ্গে সামলাতে হবে মা, আমি অনেক টেনশনে আছি। তখন ঋতুজা বলতে থাকে, তুমি যে তোমার বাবার এক্সপেরিমেন্টটা শেষ করতে চাইলে সেটার কি হলো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এটা করার জন্য তো আমার একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন। আমি কলেজের উপরে একটা স্টোর রুমকে বেছে নিয়েছিলাম, কিন্তু সেটা নিরাপদ জায়গা নয়। সেখানে কোনোভাবেই এই কাজটা করা সম্ভব নয়, কারণ সেখানে মোনালিসা জায়গাটা দেখে ফেলেছে। ও যদি বুঝতে পারে কোনোভাবে, তবে সবটা পন্ডল করে দেবে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোমাকে ভাবতে হবে না, আমি একটা জায়গা দেখিয়ে দিব তোমাকে, সেখানে তোমার জন্য খুব নিরাপদ, তুমি সেখানে কাজটা সুন্দর মতো শেষ করতে পারবে। তখন কম্পাস বলতে থাকে, কোথায় সেটা? তখন ঋতুজা বলতে থাকে, কেন, আমার অফিসের পিছনে একটা রুম আছে, সেটা মূলত আমার রেস্টের জন্য, কিন্তু সেখানে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। ওখানকার তালাচাবি দুটোই আমার কাছে, কেউ কেউ এটা ধারে কাছেও যেতে পারে না। তুমি সেখানে বসেই রিসার্চটা শেষ করবে। এরপরে দেখা যায় কাকিমুনি এসে বলতে থাকে, দিদি ভাই এবার কিন্তু আমার সত্যি ভয় করছে, এবার মনে হচ্ছে আমাদের অন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত। ঠিক তখনই অখিলেশ ফোনে কথা বলতে বলতে আসে আর বলতে থাকে, পুলিশ স্টেশন, আপনারা সবটা একদম খুঁটিয়ে দেখবেন, আর আমি যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখানে হয়তো সিসিটিভি ফুটেজও আছে, সে ফুটেজটা চেক করে দেখুন যে বাবুলাল আর বুবলি কোন দিকে গেছে। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে আবার ফোন আসে। এরপরে বলতে থাকে, আমরা দেখলাম যে সেখান থেকে কিছু লোক এসে গাড়িতে করে লোকটা আর মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে। এটা শুনে সবাই চমকে যায়। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, ব্যাপারটা কেমন মিলছে না। ও বাড়ির মালিক কাজের লোককে হসপিটালে নিয়ে গেল, আবার হসপিটালের সামনে নামিয়ে দিল, সেখান থেকে তারা কিডন্যাপ হয়ে গেল। ব্যাপারটা কেমন অন্যরকম লাগছে না? কেমন সন্দেহের গন্ধ পাচ্ছি।